হাদির জন্য খুব কষ্ট পেয়েছে, 1 লাইন 2 লাইনে শেষ করেই মিডিয়ায় চলে যাচ্ছে। অলরেডি কিন্তু প্রথম আলো পত্রিকায় বেরোচ্ছে, ডেইলি স্টার পত্রিকায় বেরোচ্ছে। হাদিকে রিকভার করতে পারবেন না, 57টা অফিসারে ফেরত পাবেন না। তো মিডিয়াকে বাদ দিয়ে কোন সভ্যতা গড়তে চাচ্ছেন আপনারা? মানে কোন দেশ গড়তে চাচ্ছেন? এটা তো আমাদের মাথায় ঢুকে না। মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান তিনি বলেছেন যে জনরসকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে কোনো সময় বিপজ্জনক। বাংলাদেশ যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন এমন হওয়াটা আরও বেশি উদ্বেগের। এর পরিণতি গণতন্ত্রের জন্য গুরুতর হতে পারে। আসলে কতটা গুরুতর হতে পারে? শুনেন, আমি আজকে মিডিয়া নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, মানে আমার ধারণা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল, মানে অ্যালং উইথ আওয়ার চিফ অ্যাডভাইজার, তারা মিডিয়া কী জিনিস এটা বোঝেই না। হ্যাঁ, এবং একবার আদালত শেখ হাসিনাকে বলছিলেন রং হেডেড। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাডভাইজারি কাউন্সিলে অনেকে রং হেডেড, মানে দে আর নট নর্মাল বিইং। মানে তারা বোঝেই না যে মিডিয়াটা কী জিনিস। হ্যাঁ, দেখেন, মানে সভ্যতা বিরোধী সবচেয়ে ভয়ানক দৃশ্য কোনটা এই যাবৎকালের ইতিহাসে, সেটা যদি আমাকে বলেন তাইলে সেটা হিরোশিমা নাগাসাকির যে রেডিয়েশন এবং সেই আগুন। আমাদের যে সভ্যতা যতটুকুই হয়েছে, সেই সভ্যতায় সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে দুটি মিডিয়ার সারা শরীরে আগুনের লেলিহান শিখা। এবং তার চেয়েও ভয়ানক হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর 20 মিনিট করুণা ভিক্ষা, 20 মিনিট ভিক্ষা চাওয়া, মানে খুব প্যাথেটিক, মানে মর্মান্তিক এগুলো আর কি। কেন বললাম সভ্যতা বিরোধী? দেখেন, সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কিন্তু মিডিয়া। এবং বলা হয়ে থাকে যে, যেমন আমাকে 20 বছর আগে আমার এক মানে জুনিয়র ফ্রেন্ড, আমি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, মানে হুইচ ইজ দি স্ট্রংগেস্ট অথরিটি ইন দি ওয়ার্ল্ড? সে আমাকে বলছিল যে হোয়াইট হাউস। তবে নো, তোমার উত্তর ঠিক হয় নাই। স্ট্রংগেস্ট অথরিটি হচ্ছে মিডিয়া মোগল যারা, যেমন রুপার্ট মার্ডক, টেড টার্নার, এরা। কারণ এরা মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন, মানুষ কি খাবে, কি পড়বে, তার চিন্তা কি হবে, এগুলো কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলো তারা কন্ট্রোল করে, ফলে তারা স্ট্রংগেস্ট। হোয়াইট হাউস একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু একটা মানুষকে সে কন্ট্রোল করতে পারবে না, ধ্বংস করতে পারবে। কন্ট্রোল করে মিডিয়া। সো এইটা স্ট্রংগেস্ট অথরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই জন্য বলা হয় মিডিয়া ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি অন আর্থ, এটা বলা হয়ে থাকে কিন্তু। এবং মানে দেখেন, এই মিডিয়া সম্পর্কে অনেক কথা আছে, এগুলি তারা পড়ে কিনা, তা বোঝে কিনা আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল বা আই মিন ডাউট। যেমন জেফারসনের একটা কথা আছে, রাষ্ট্র না থাকলেও চলে, কিন্তু সংবাদপত্র থাকতে হবে। রাষ্ট্র না থাকলেও চলে। আবার কথা আছে যে মিডিয়া ইজ নট এ প্রিভিলেজ, ইট ইজ অ্যান অর্গানিক নেসেসিটি। এইটা কোনো সুযোগ না, মিডিয়া কোনো সুযোগ না যে আমাকে সুযোগ দিচ্ছে কথা বল, তা না। এটা একটা অর্গানিক নেসেসিটি, যে জৈব জিনিসগুলো যেভাবে জন্মায়, মিডিয়াও সেভাবে জন্মায়, এটা একটা নেসেসিটি। তো ফলে এগুলি আমরা বুঝি না। হ্যাঁ, তো মিডিয়াকে বাদ দিয়ে কোন সভ্যতা গড়তে চাচ্ছেন আপনারা? মানে কোন দেশ গড়তে চাচ্ছেন? এটা তো আমাদের মাথায় ঢুকে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ছোট্ট করে আপনার এখানে একটু জানতে চাই, আপনি কেন বলছেন যে অ্যাডভাইজারি কাউন্সিল বা যারা উপদেষ্টা আছেন তারা মিডিয়া বোঝেন না? আপনি এই নুরুল কবিরের ইয়েটা শুনছেন তো না? উনি অনেককে ফোন দিয়েছেন অ্যাডভাইজারি কাউন্সিল, কোনো রেসপন্ড করে নাই। তার মানে কি? তারা বুঝতেই পারে না যে মানে দুইটা মানে বিগেস্ট মিডিয়া তো আমরা, তাই না, প্রথম আলো এবং তো বুঝতেই পারে না যে এটা কি হচ্ছে না। যদি তারা যদি ইফ দে কুড ফিল দি গ্র্যাভিটি অফ দি সিচুয়েশন, তাহলে তারা অ্যাক্ট করতেন। তারা তো অ্যাক্ট করেন না। প্রেশার চিপতে বলছে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আসলে কিছু করতে পারে। আরে এটা কোনো, আরে ওখানে তো আর্মি ছিল, আর্মিকে অ্যাক্টিভেট করবে না? একটা ফোন কলই তো এনাফ যে মব সরাও। চিফ অ্যাডভাইজার যদি মানে যদি এই আর্মিকে বলতো যে এই মব আমি দেখতে চাই না, থাকে ওই মব, অনেকক্ষণ ধরেই তো তারা এগুলি করছে, তাই না? এইগুলি বলে লাভ নাই। তারপর দেখেন আরেকটা জিনিস এখানে আছে, আপনি এগুলো কথায় কথা আসে আর কি, এই দুইটা তো প্রাইভেট প্রপার্টি, তাই না? হ্যাঁ, তো আমরা তো সমাজতান্ত্রিক দেশ না যে প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, এটা পুঁজিবাদী দেশ। তো পুঁজিবাদী দেশে প্রাইভেট প্রপার্টির
যে নিরাপত্তা, এটা সব দেশে স্বীকৃত। এবং মানে প্রাইভেট প্রপার্টির যদি নিরাপত্তা না থাকে তাহলে তো মানুষ প্ল্যান করবে না, ভবিষ্যৎ প্ল্যান করবে না, পরিকল্পনা করবে না, তাই না? যে আমার প্রপার্টির তো নিরাপত্তা নাই, তাহলে আপনি কি করতেছেন? আপনি এই প্রাইভেট প্রপার্টির উপরে আঘাত করে আপনি যারা এন্টারপ্রেনিউর, যারা বিনিয়োগ করতে চায় দেশের জন্য, তারা তো বিনিয়োগ নিরুৎসাহিত হবে, তাই না? জি, আমি আসবো আপনার আছে এই বিষয়টা নিয়ে। আমি অ্যাডভোকেট আবু হিনা রাজাকে একটু আপনার কাছে জানতে চাই। মাহবুব কামাল সাহেব উনি মিডিয়া নিয়ে কথা বলতে চান, আমি একটু আপনার কাছে আপনার মতামত জানতে চাইবো, সেটা যে এই কয়েকদিনে যে ঘটনা ঘটলো, আমি বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর আমরা যে রিয়াকশনগুলো দেখলাম, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা হয়েছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তারপরের যে ঘটনাগুলো, আমরা তো আপনার কাছে কি রাজনীতির মানে রাজনীতিটা এখন কি রাজনীতিবিদদের হাতে আছে বা তারা কন্ট্রোল করতে পারছে পুরোটা, এটা আপনার কাছে মনে হয়? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের মানুষ আমরা এখন এত বেশি এমবিশাস হয়ে গেছি। এমবিশাস তো বুঝেন যে উচ্চাভিলাষী এবং তার সাথে টাকা পয়সার সম্পর্ক থাকে। আপনি একটা কথা আছে না, আপনি বেহেশত বানাবেন কিন্তু আপনি বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করেন না। আপনি মনে করেন আপনার টাকা হইলে বেহেশত হবে, আপনার রাজপ্রাসাদ হলে বেহেশত হবে, মার্সিডিজ গাড়ি চালালে বেহেশত হবে, সব কিছুতে কিন্তু ঘুরে ফিরে শুধু টাকার সম্পর্ক। আর আপনি যদি যত জগৎ মাইনাস করতে পারবেন, এস্টাবলিশমেন্ট কমাইতে পারবেন, দেখবেন আপনার এমনি শান্তি। এই কথাটা কেন বললাম? আমরা এত বেশি কর্পোরেট হয়ে গেছি যে হাদি একটা জীবন্ত মানুষ, তাজা একটা মানুষ, আপনি প্রকাশ্য দিবালোকে গুলি করে মেরে ফেললেন বললাম কেন? ফাইনালি মারা গেছেন। এর আগের কয়েকদিন আগে, তার কয়েকদিন পরে বোধহয় এনসিপির কে মারা গেল। আজকে পাইলাম একটা নিউজ, কামাল ভাই বলতেছিলেন ওই যে নাগরিক অধিকার গণ অধিকার পরিষদের কে ডেড বডি পাওয়া গেছে। জীবনটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আপনি দেখেন মিডিয়া নিয়ে অবশ্যই এই যে প্রথম আলোতে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রত্যেকে কিন্তু হাদির এটাকে বলেই ওই মিডিয়াটাই চলে যায়। আমি চ্যালেঞ্জ থ্রো করছি বাংলাদেশকে, প্রত্যেকেই হাদির জন্য খুব কষ্ট পেয়েছে, এক লাইন দুই লাইনে শেষ করেই মিডিয়ায় চলে যাচ্ছে। প্রথম আলোর উপরে হামলা, তো ডেইলি স্টারের উপরে হামলা, অফকোর্স আমি তীব্রভাবে নিন্দা করি। আমি এত টকশো করি, 32 নম্বরে যেদিন হামলা হয়েছে আমি বলছি ইয়েস, যেটা শেখ হাসিনা যাওয়ার পরপর যেগুলো হয়েছে আমি তীব্র নিন্দা করছি। উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। কিন্তু আপনি জীবনে মানুষের জীবনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি কিন্তু প্রথম আলো পত্রিকায় বেরোচ্ছে, ডেইলি স্টার পত্রিকায় বেরোচ্ছে, কারণ এটা হলো জড় জগৎ। ইউ ক্যান মেক ইট, ইউ ক্যান রিকাভার ইট। হাদিকে রিকাভার করতে পারবেন না, 57টা অফিসারে ফেরত পাবেন না। সম্প্রতিকালে সবাই বলে পুলিশের বিচার হচ্ছে না, পুলিশও ফেরত পাবেন না যারা মারা গেছে। বাট বারবার বলা হচ্ছে পুলিশের বিচার হচ্ছে না। বাংলাদেশের পুলিশ কিন্তু তার এফআইআর সেই করতে পারে, কেন করছে না? আমি একটা এক্সাম্পল দিলাম। পুলিশ নিজেই কিন্তু অথরিটি মামলা তদন্ত করার। বাংলাদেশে বহু মামলা হয়েছে, পুলিশবাদী মামলা, পুলিশ তদন্ত করছে, তারপরে সেইটাই বিচার হয়েছে, জেলে গেছে। মিডিয়ার উপরে হামলা, অফকোর্স আই ক্যানট অ্যালাউ ইট। ভাই একটা কথা বলছেন, খুব বিনয়ের সাথে আমি বলছি যে আর্মি ছিল ওখানে আশেপাশে, তাই না? যায়নি। উপদেষ্টার টেলিফোন কেন? উপদেষ্টার টেলিফোন লাগবে কেন? তার রোলটা কি? তারা কি দায়িত্ব? তারা কি বইলে রাখছে যে তুমি বইসা থাকবা, ওই টেলিফোন করলে যাবা, উপদেষ্টা টেলিফোন করলে যাবা? ইজ ইট একটা উপদেষ্টা স্ট্যাটাসে কাভার করে? মাঠে যে আর্মিটা আছে তারা টেলিফোন করবে, কারণটা কি? তাকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দায়িত্ব দিছে, জাননি কেন? সেই কৈফিয়ত চান না কেন? কেন চান না? আপনাদের চোখের সামনে ভাঙছে, তাইলে চাচ্ছেন না কেন? এক। দুই, যে প্রথম আলোতে ভাঙছে না আগুন দিছে, ফাইন, আপনি তাকে গ্রেফতার করলেন, ভালো কথা, অফকোর্স গ্রেফতার করবেন। আপনি হাদি হত্যার আসামি পান না, অথচ দীপু হত্যার আসামি অলরেডি গ্রেফতার কিছু এবং রিমান্ডে আছে। আপনি পার্থক্যটা বোঝেন। ওখানে কি টেলিফোন করে উপদেষ্টা কেউ বলছে দীপু হত্যার আসামি গ্রেফতার করো, আর হাদিরটা গ্রেফতার করো না? আর একজন ব্যক্তি বলতেছে এই প্রক্রিয়া সে পালায়ে গেছে, তাকে একটাবার জিজ্ঞাসাবাদ করলো না, সূত্র কি তোমার? এটা কেন বলছি? যে আমরা জড় জগৎ নিয়ে খুব বেশি ব্যস্ত, এই সমস্ত লোকের লাইফের কোনো মূল্য নাই, অথচ তার মূল্য রাষ্ট্র দিল, রাষ্ট্রীয় মর্যাদা, পতাকা অর্ধনির্মিত থাকলো, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে মিডিয়া, সেই মিডিয়ার
আপনি ওকে ধরে যে গ্রেপ্তার করবেন, জেল দিয়ে দিলেন, এটা কিন্তু চূড়ান্ত নয়। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, যারা ভাঙতে এসেছে তারা পারপাস জানে না কেন ভাঙতে হচ্ছে, কেন আগুন দিচ্ছে, তাদেরকে কেউ ব্যবহার করে, অর্থাৎ কনস্পিরেটর ইজ দেয়ার। তাহলে আপনি আপনাকে প্রশ্ন আনতে হবে, হামলা এর আগে কিন্তু নয়াদিগন্ত পত্রিকা অফিস পড়াইছে, সংগ্রাম অফিসের সম্পাদকরা ঘর থেকে বের করে নিয়ে আসছে। তারপরে প্রথম আলোর, আমি জেনুইনটা বলতে, আমার কোনো পক্ষপাতিত্ব নাই, প্রথম আলোর সম্পাদকরা বলছেন 53 বছর এগুলো হয় নাই, অথচ 5ই আগস্টের পরে 71 বলেন, সময় বলেন, সব চ্যানেলে হামলা হয়েছে, হয় নাই? এটিএন নিউজে হামলা হয়েছে, এটিএন নিউজে হামলা হয়েছে। তো এই সমস্ত কথা, উদ্ভট কথা বলেন, হি ইজ টেলিং লাই। আপনি মিথ্যা বলতে পারবেন না। আপনার বলা উচিত, নয়াদিগন্তে যখন হামলা হয়েছিল তখন প্রথম আলো কি করছিল, ওইগুলো যখন ভাঙলো তখন কি করছিল, গুম খুন নিয়ে কোন রিপোর্টটা করছেন, আয়নাঘর নিয়ে কোন রিপোর্টটা, ওনারা কোন রিপোর্ট করছেন আমরা দেখছি তো। আমি বাই ফরগটস, আমি বিরোধিতা করার জন্য বলছি না। আপনাকে যেতে হবে কোন জায়গায়, যে একটা কথা আছে, কয় সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়, নারীর দিকে বাজে দৃষ্টিতে চোখ তুলে দেয়। তাই সৌদি আরবের লোকের হাত নাই, তাদের চোখ নাই, আছে তো। তার মানে কি, আপনি চুরি যদি না করেন হাত কাটবে না, কিন্তু রাষ্ট্রের ভাবতে হবে চুরি বা করবে কেন, হাতই বা কাটবো কেন। তাহলে প্রথম আলোর ভাবতে হবে কেন এখানে আসলো ভাঙতে, সেই কজ যদি রুটে যদি আপনি না যান, যেমন আপনি ডায়াগনোসিস করে যে কোনো একটা অসুস্থ লোক অসুখ হইলে কি রুটে চলে যায়, কি কি এরপরে ওষুধ দেয়, প্রথম আলোকেও ভাবতে হবে, তাদেরকে গবেষণা করতে হবে ঘটনাটা কি, আসলো কেন, কি কি। আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানে কারা কেন কি জন্য হামলা করতেছে, নানান জনের নানান কথা, এগুলোর ভিতরে তাদেরকেও ঢুকতে হবে না। সুতরাং আপনি খালি ভাঙছে, আগুন দিছে, এখন আমি আবার দায়িত্ব নিয়ে বলছি যে 57 জন সেনা অফিসার, শাপলা চত্বরের লোক, মানুষ, পুলিশ মারা গেছে, এই আয়নাঘর হয়েছে, তার চেয়ে আপনার প্রথম আলো পত্রিকাটা বড় নয়।